আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা লেসন 17 নিয়ে কথা বলব। আর একটা কথা এখনো পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দ্রুতই সাবস্ক্রাইব করে আসবেন। কেননা এই সুন্দর, সুন্দর ভিডিওসগুলো আপনাদের জন্য কিন্তু আমি এখানে দিচ্ছি। সো এগুলো মিস হয়ে যেতে পারে। তার জন্য সাবস্ক্রাইব করলে সেগুলোর আপনি নোটিফিকেশন পাবেন। ওকে। সো আর কথা না বাড়িয়ে আমরা চলে আসছি আমাদের মূল পড়াতে। এখানে দেখেন লেসনের টাইটেলটা দেওয়া রয়েছে, আর ইউ লিসনিং? একটা কোয়েশ্চেন করেছে এবং শেষে একটা 2 দিয়েছে। মানে এই টাইটেলে আরেকটা ছিল এইজন্য। সো এখান থেকে আমরা কি শিখবো সেটা এই নিচের দিকে দেওয়া রয়েছে। এগুলো পড়ে আমি সময় নষ্ট করছি না। আমরা সরাসরি চলে আসছি আমাদের মূল যে পাঠ্য বিষয় সেটা। এখানে একটা কবিতা রয়েছে। Read the following poem and out loud. Be careful about how you pronounce each word as the spellings and sounds can be quite tricky. মানে এখানে বলেছে এই কবিতাটা জোরে, জোরে পড়তে বলেছে এবং বা উচ্চস্বরে পড়তে বলেছে এবং যখন পড়বো সেই সময় এটার যে শব্দগুলো রয়েছে সেগুলোর উচ্চারণগুলোর দিকে একটু খেয়াল রাখতে বলেছে। কারণ এগুলোর স্পেলিং মানে বানানগুলো এবং এটার যে উচ্চারণগুলো এগুলো কিন্তু একটু আলাদা, একটু হালকা মানে একটু অন্য রকমের, হ্যাঁ? যেটা আমাদেরকে একটু ধাঁধায় ফেলে দিতে পারে। সো এইজন্য একটু সচেতন থেকে এটা নিয়ে পড়ার কথাটা এখানে আমাদের কাছে উল্লেখ করে দিল। ঠিক আছে? সো এই ব্যাপারটা নিয়ে আমরা মাথায় রেখে এটা পড়ব। সো ওরা একটু মানে ওরা বলবো না, এই কবিতাটা লিখেছেন আরকি এই যে জেরার্ড নস্ট ট্রিনিটি, এটা বলবো আমরা তার নাম। সো আমরা ট্রিনিটি বলতে পারি, নো প্রবলেম। জেরার্ড নস্ট ট্রিনিটি। সো তিনি একটু কৌশলীভাবে এটা লিখেছেন। হ্যাঁ? সেটাই এখানে বলছে যে ট্রিকি মানে হলো কৌশলী হওয়ার কথা বলছে। যাই হোক, আমরা চলে আসি আমাদের কবিতাতে। এখানে আমরা দেখব ১ম এ যে কবিতার টাইটেলটা দেওয়া রয়েছে, দ্য chaos or chaos, ২ ভাবে বলা যায়, chaos or chaos। সো আপনি যেটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটা বলবেন, নো প্রবলেম। ওকে? এটার মানে কি? বিশৃঙ্খলা। হ্যাঁ? মানে এই ভেতরে পড়তে গেলে তখন বুঝবেন যে এখানে কি ঝামেলা পাকিয়ে রাখছে। আমরা সেগুলো বুঝতে পারব। সো টাইটেলটা হচ্ছে কি? দ্য chaos or chaos, মানে কি? বিশৃঙ্খলা। বাংলায় যদি আমি বলে দিই, কয়ইকার আ এই ও দন্ত স, chaos, ওকে? এরকম। আর না হলে chaos, কয় ক দিয়ে জফলা আকার ও দন্ত স, খ্যাউজ। ওকে? আর সি এর উচ্চারণটা একটু ক্ষয়ের মতো হয় ইংলিশে, সেজন্য আমরা খ্যাউজ বলছি, ক্যাউজ না বলে। আচ্ছা, তাহলে আমরা ১ম লাইনে যদি আসি, I take it you already know of tough and bow and cuff and dough. এইখানে দেখেন কথা বলছে I take it you already know। এখানে বলছে আমার ধারণা তুমি নিশ্চয়ই জানো। মানে এই শিক্ষার্থী আপনাদেরকে উদ্দেশ্য করে বলছে কবি যে আমার ধারণা যে তোমরা নিশ্চয়ই জানো। কি জানো? of tough and bow। দেখো এই যে বাও লেখা আছে, বাও মানে কি? এটার বাংলাতে আমরা বলতে পারি গাছের যে ইয়েটা হয়, শাখা হয় না? সেটা, ডালপালা, এটা আমরা বলতে পারি। তো এখানে আসলে এটার যে অর্থ সেটার চেয়ে এখানে উচ্চারণটা বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা এই যে ১ম টার এখানে দেখো টাফ, টাফ মানে কিন্তু কঠিন কোনো কিছু, এটা আমরা বুঝাইতে পারি। ঠিক আছে? আমরা অনেক সময় বলি না যে টাফ ব্যাপার এটা। তখন আমরা কি বলি? ওটাকে একটু জটিল বা কঠিন এরকম আমরা বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ? সো এটার উচ্চারণ কি? টাফ। আর তারপরে কি? বাও, বাও। এটা কিন্তু বাফ না, হ্যাঁ? বাফ না। সো এটা কি আমি লিখে দিব? লিখে দিলে কি সুবিধা হয়? আচ্ছা, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ? ওকে, আমাকে বাংলা করতে হবে। আচ্ছা। এই যে আমি যদি এটা লিখে দিই তাহলে এটার উচ্চারণটা ১ম টা হচ্ছে টাফ। আচ্ছা, ট লিখে ফেলছি, ঠ দিয়ে দিই। টাফ, তারপরে যেটা আছে অ্যান্ড বাও, ঠিক আছে? এবং এরপরে যেটা আছে খাফ, এবং তারপরেরটা যেটা আছে ডৌ। ওকে, আচ্ছা, আচ্ছা, একটু, হ্যাঁ, এইটা আমি এটাকে করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন, তাহলে উচ্চারণটা কি হলো? টাফ অ্যান্ড বাও, কাফ অ্যান্ড ডৌ। সো এই যে এই শব্দগুলো দেখতে কিন্তু একই রকম না, দেখেন ও ইউজিএইচ, ও ইউজিএইচ, ও ইউজিএইচ আছে, বাট উচ্চারণটা দেখছেন একটু আলাদা। এইটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এটা আপনারা সুন্দর করে পাশে লিখে ফেলবেন, হ্যাঁ? পেন্সিল দিয়ে লিখে ফেলবেন, নাহলে ভুলে যাবেন পরে। আচ্ছা, এখানে বাংলাটা একটু বলে দিই। এই শব্দগুলোর কথা বলেছে, যেখানে টাফ এটা মানে আমরা জেনেছি যে কঠিন কোনো কিছু বা জটিল কোনো কিছু। বাও মানে হচ্ছে গাছের শাখা, এটা কিছু বলবো আমরা। কাফ মানে আমরা কাশি, জানি এটা। আর ডৌ মানে হচ্ছে যখন ওই যে রুটি বানানোর জন্য যে খামির তৈরি করে না, সেটাকে আমরা ডৌ বলে থাকি, হ্যাঁ? আচ্ছা, এরপরে নিচেরটাতে আসি। নিচে যদি আসি তাহলে আমরা দেখব, আচ্ছা এটাকে একটু করে দিই। Others may stumble but not you। এখানে বলছে স্টাম্বল মানে কি? স্টাম্বল মানে হলো হোঁচট খাওয়া বা আটকে যাওয়া, তুতলানো বা এরকম কোনো কিছু বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে? মানে এটা বলতে গিয়ে অন্যরা হয়তোবা আটকে যাবে, বলতে পারবে না, বাট তুমি নয়। মানে তুমি বলতে পারবা, অন্যরা বলতে পারবে না হয়তোবা। এটাই বলছে। সো অন্যরা হয়তোবা এটা বলতে গিয়ে থেমে যাবে বা হোঁচট খাবে, বলতে পারবে না। কিন্তু তুমি বলতে পারবা। মানে তুমি থেমে যাবা না তাদের মতো। অন, hiccup, thorough, স্লো বা স্লাউ, আরেকটা হচ্ছে থ্রু। এইটা আমি লিখে দিই। এটা না লিখে দিলে আবার হবে না। এটা আমি এখানে লিখছি। ও নো, আচ্ছা, বাংলাটা করে ফেলি। হ্যাঁ, এখানে আমরা দেখছি হিকাফ, ঠিক আছে? হিকাফ, তারপর হলো
থরো, থরো। ওকে, তারপরেরটা হচ্ছে স্লাউ। আচ্ছা, তালে বর্ষ না, মানে এমনি দন্তস্বয়ে লয়ে আঁকা রস্য উ। হ্যাঁ, আচ্ছা, একটু হ্যাঁ, স্লাউ। আরেকটা কি? থ্রু। ঠিক আছে, দেখেন এইটাও কিন্তু সুন্দর করে লিখে নেবেন। হ্যাঁ, সো এগুলোর উচ্চারণ কি? অন হিকফ। ঠিক আছে, হিকফ মানে কি? হিকফ মানে হাঁচি দেওয়া বা হাঁচি না আর কি, হেঁচকি ওঠার যে ব্যাপারটা। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন লেখা আছে কি? থরো। থরো, থরো মানে কি? পরিপূর্ণভাবে যেটা হয় সেটাকে বোঝাচ্ছে। থরোলি পড়ার ব্যাপারটা অনেক সময় আমরা এই শব্দটা হয়তো শুনেছি। এর মানে হচ্ছে মানে পুরোপুরিভাবে বা সম্পূর্ণ পড়ে ফেলার ব্যাপারটা সেটা বোঝায়। ঠিক আছে? তো আমরা বুঝলাম যে হিকফ মানে হলো হেঁচকি ওঠা, থরো মানে হচ্ছে পরিপূর্ণ, স্লাউ, এই স্লাউ এই ব্যাপারটা আপনাকে সবসময় একটু ইয়েতে রাখতে হবে, মানে উচ্চারণটাতে এখানে ঝামেলা আছে। অনেকে স্লাউ বলে ফেলে, আবার স্লফ বলে ফেলে অনেকে, কিন্তু এটা কিন্তু হবে না। ঠিক আছে? স্লাউ এর এটার একটা বেশ কিছু অর্থ হইতে পারে। তো এখানে আমরা এটার অর্থ দিতে পারি ছেড়ে যাওয়া বা পরিত্যাগ করা। এর বাইরেও কিন্তু অর্থ আছে, যেমন খোলস বলা যাইতে পারে, এটার অর্থ একটা। হ্যাঁ, সো অর্থের হয়তোবা হেরফের হইতে পারে, বাট আমি আপনাদের তারও জানিয়ে দিচ্ছি। আর শেষেরটা কি? থ্রু। থ্রু মানে হলো কোনো কিছুর মাধ্যম। হ্যাঁ, মাধ্যম। থ্রু অর্থই হচ্ছে মাধ্যমে। হ্যাঁ, যেমন বলতে পারি আই সি আ বার্ড থ্রু দ্য উইন্ডো। সো এখানে আমি উইন্ডোর মাধ্যমে আমি বা উইন্ডোর ভেতর দিয়ে আমি দেখতে পাচ্ছি একটা পাখিকে। ঠিক আছে? এরকম কিছু একটা। সো থ্রু মানে আমরা বুঝতে পেরেছি। তাহলে উচ্চারণটা আমাদের মেইন উচ্চারণটা আমরা মাথায় রাখবো। হিকফ, থ্রো, তারপরে স্লাউ অ্যান্ড হলো থ্রু। ঠিক আছে? এরপরে আসেন, আমরা পরের লাইনে আসি। বিওয়ার, বিওয়ার। ঠিক আছে, মানে সচেতন হওয়া। অফ হার্ড, এটা দেখেন এটার উচ্চারণ কি? হার্ড, হার্ড। ওকে, শুনতে পাওয়া বা শুনেছিলাম এরকম কিছু। ঠিক আছে? ড্রেডফুল ওয়ার্ড। ড্রেডফুল মানে কি? ড্রেডফুল মানে হলো ভয়ঙ্কর, ভয়ানক একটা শব্দ এইটা। এই হার্ড এই শব্দটা ভয়ানক। কেন ভয়ানক বলতেছে আমরা দেখব নিচে। দ্যাট লুকস লাইক বিয়ার্ড। বিয়ার্ড মানে কি? বিয়ার্ড মানে হলো দাড়ি আছে না, এই দাড়ির কথা বলছে। সো এই বিয়ার্ডের মতো এটা কিন্তু, এই বানানটা দেখেন EARD, এখানেও দেখেন BEARD। তো এটা যদি বিয়ার্ড হয় তাহলে এটা কি? হিয়ার্ড হওয়া লাগতো। তো সেটাই বলছে, এটা লুকস লাইক মানে দেখতে বিয়ার্ডের মতো, বাট সাউন্ডস লাইক বার্ড, কিন্তু বার্ডের মতো সাউন্ড হয়, মানে এটা উচ্চারণটা হয় বার্ড আমরা যেরকম বলি সেরকম, মানে হলো হার্ড, নট হেয়ার্ড। এটা হার্ড, এই যে বার্ডের মতো সাউন্ড, বার্ড, হার্ড। ঠিক আছে? আশা করি এটা বুঝতে পেরেছেন। এই কবিতাটা একটু ঝামেলাযুক্ত, তবে ভালো করে এই ক্লাসটা পুরোপুরি করলে আপনার জন্য এটা খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, দেন আমরা নিচে আসি। অ্যান্ড ডিড, সরি ডেড, ইট সেইড লাইক বেড। দেখেন এটা কিন্তু ডিড বলবো না, এটা কি হবে? ডেড। ডেড ইট সেইড লাইক বেড, মানে এইটার উচ্চারণ কেমন হয়? বেড যেরকম উচ্চারণ হয়, বেড এ থাকবে, সেরকম এটা ডেড, বেড। ওকে, নট বিড। এই যে এইটা আবার দেখেন, এটা কি? এটা হচ্ছে বিড, এই জায়গাটা এটা হচ্ছে বিড। আমি এখানে একটু বলে দিচ্ছি, ওয়েট, একটু দাগ বেশি পড়ে গেছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে এইটা বিড, এটার উচ্চারণ কি? বিড। বিড মানে কি? বিড মানে হলো মনে করেন যে কোনো একটা ছোট বিন্দু টাইপের এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, অর্থটা। যাই হোক, উচ্চারণটা কি? বিড, বিড। আর এটার উচ্চারণ কি? বেড। আর এটার উচ্চারণ ডেড। এটা আপনাকে লিখে নিতে হবে, ডেড মানে মৃতর যে ব্যাপারটা সেটা। হ্যাঁ, ডেড, বেড, কিন্তু এটার উচ্চারণ আবার বিড। দেখেন বানান কিন্তু এক, DEAD, আবার এখানে কি আছে? BEAD। তাহলে এটা যদি ডেড হয় তাহলে এটা কি? বেড হওয়ার কথা ছিল, বাট এটা হয় নাই, এটা কি হয়ে গেছে? বিড। সো এইখানে একটু তারতম্য। তাহলে এটার উচ্চারণ আপনারা কি লিখবেন? এইটার উচ্চারণ আপনারা লিখবেন বিড, লিখে ফেলুন। হ্যাঁ, সুন্দর করে লিখে ফেলুন। আর এটার উচ্চারণ কি? ডেড। ওকে, আচ্ছা, এরপরে যে লাইনটা আছে দেখি। ফর গুডনেস সেইক ডোন্ট কল ইট ডিড। ঠিক আছে, মানে এইখানে দেখেন এই যে ফর গুডনেস সেক বলতে বোঝাচ্ছে যে মানে এটা এরকম যে প্রভুর দোহাই লাগে তোমার, এরকম কথা অনেক সময় বলছি না, যে আর যাই বলো না কেন এরকম কিছু বলো না। এই ক্ষেত্রে মানে কারোর দোহাই দিয়ে কথা বলার ক্ষেত্রে, তো তখন এই কথা বলছে যে তোমার দোহাই লাগে, তুমি আর যাই বলো এটাকে আবার ডিড বলো না। মানে এই কোনটাকে বলার কথা বলছে? এটাও কিন্তু উচ্চারণটা কি? ডিড। এই যে উপরেরটা বিড আছে না, এটাও কিন্তু ডিড। আমি লিখে দিই, না হলে আপনাদের ভুল হবে। হ্যাঁ, আমি এই যে এখানে যাই। ওকে, ডিড, এটার উচ্চারণ কি? ডিড। ওকে, এটার উচ্চারণ ডিড। এই যে এটা পাশে আছে। হ্যাঁ, এই DEED, এটার উচ্চারণ হলো ডিড। আর উপরে দেখেন BEAD, এটার উচ্চারণ কি? বিড। মনে থাকবে, এই দুইটার উচ্চারণ একই রকম, বিড, ডিড। আর এইটার উচ্চারণ কি? ডেড। ওকে, সো সেটাই বলেছে যে ডেড, এটার উচ্চারণ বেডের মতো, বেডের মতো, কিন্তু বানানটা বিডের মতো, বাট উচ্চারণটা বিট করা যাবে না। আবার ভুলেও তোমার দোহাই লাগে তুমি কি এটাকে, এই ডেটটাকে ভুলেও আবার কখনো আবার ডিড বলে ফেলো না। মানে এখানে মজা করে এই কথাগুলো বলতেছে, কিন্তু তার ভেতরে আমাদেরকে শেখাচ্ছে উচ্চারণটা। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরেরটাতে আসি। যেমন নিচেরটাতে যদি আমি দেখি, এখানে
এখানে দেখেন ওয়াচ আউট ফর মিট অ্যান্ড গ্রেট অ্যান্ড থ্রেট। দেখেন মিট মানে আমরা কি বুঝি যে মাংস টাইপের কিছু, হ্যাঁ ঠিক আছে, মাংস আমরা বলতে পারি। সো এটার কথা বলছে, মানে এই শব্দগুলোকে দেখার কথা বলছে, যে এই যে দেখেন মিট, এটার উচ্চারণ কি মিট। তারপরে দেখেন গ্রেট, গ্রেট। তারপরে এটা দেখেন থ্রেট, থ্রেট। তাহলে গ্রেট অ্যান্ড থ্রেট এটা কিন্তু ঠিক আছে। আমি এটা একটু বাংলায় লিখে দিই, তাহলে আবার পাশে আপনাদের বুঝতে সুবিধা হবে। শুরু থেকে লিখছি দেখেন মিট, আচ্ছা মাঝখানে ট চলে আসছে, ওটা হবে না, মিট। তারপরে দেখেন গ্রেট, আবার ট চলে আসছে, এটাকে কেটে দিলাম। এরপরে দেখেন থ্রেট, ট চলে আসছে, কেটে দিছি। না এটা ঠ আসা যাবে না, থ্রেট, এই যে থ্রেট। তাহলে বোঝা গেল মিট, গ্রেট, থ্রেট। আচ্ছা, তারপরে দেখি আমরা নিচের লাইনটাতে কি আছে। দে রাইম উইথ সুট, স্ট্রেইট অ্যান্ড ডেট। এগুলা হচ্ছে এটা দেখেন ডেপ্ট না, মানে বি এর উচ্চারণ কিন্তু হবে না। এই যে বি আছে না, এই বি এর উচ্চারণটা কিন্তু এখানে উজ্জ্ব থাকবে, এটা মাথায় রাখবেন। অনেক সময় আপনারা এটাকে ডেপ্ট বলে ফেলেন, ওটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে, ওটা বলা এখানে যাবে না। তো আমরা এটা মাথায় রাখবো। সো এখানে আমরা দেখছি যে এটাকে যদি আমি মুছে দিই তাহলে বুঝতে পারবো আমরা, হ্যাঁ। সো এখানে আমাদের মাথায় রাখতে হবে এই যে উচ্চারণটা কি হচ্ছে দেখেন, এইটার উচ্চারণ, এই যে এটার উচ্চারণ হচ্ছে সুট, তারপরে এইটার উচ্চারণ হচ্ছে স্ট্রেইট, স্ট্রেইট মানে সোজা, সোজা যাওয়া। সুট মানে কি মানানসই হওয়া বা মানিয়ে যাওয়া, হ্যাঁ। আর হলো এই যে ডেট, ডেট মানে আমরা অনেক সময় জানি ঋণ, ঠিক আছে, ঋণ করার যে ব্যাপারটা সেটাকে বোঝাচ্ছে। তো আমি আবারও বলে দিচ্ছি, এখানে বাংলাটা বিষয় নয়, এখানে আমাদের উচ্চারণটা দেখতে হবে, উচ্চারণটা আমরা ঠিকঠাক করতে পারছি কিনা। এই কবিতাটা আসলে ওই জিনিসটা নিয়েই লেখা, যে বিশৃঙ্খল টাইপের কিছু ওয়ার্ড আছে, দেখতে একই রকম বাট উচ্চারণ আলাদা। আচ্ছা, তাহলে এটা আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যদি মিট এবং গ্রেট থ্রেট এই তিনটা ওয়ার্ডের দিকে তাকাই, তো এগুলো আবার রাইম উইথ মানে কি, মানে অন্তমিল থাকে না, বা একটা তালের চলে না, মানে একটা বলার সাথে আরেকটা শেষ লাইনের যে শব্দটা থাকে সেটাকে আমরা মিলাইতে পারবো, সেরকম সেগুলো মিলে কার সাথে দেখেন মিট সুট, তারপরে গ্রেট স্ট্রেট থ্রেট ডেট, এরকম ভাবে মিলানোর কথা বলছে, ওকে। আচ্ছা, তারপরে আমরা আসি, এ মথ ইজ নট দ্য মথ ইন মাদার। সো এখানে বলছে এই মথ, মথ বলতে আমরা জেনে থাকি যে এই যে কি বলবো এটাকে, মানে পোকা, যে গুটি পোকা হয় না, পশমি কাপড়ের জন্য যে ইয়েটা হয়, প্রজাপতির যে ছোট কি বলে ওই যে তুত পোকা টাইপের কিছু একটা, হ্যাঁ এটা মনে রাখেন, বা পোকার ছোট একটা বাচ্চা টাইপের কিছু একটা, হ্যাঁ। এই মথ, এটার মানেটা হচ্ছে, আর উচ্চারণটা হচ্ছে কি মথ, মথ। এই যে টিএইচ এটা থ এর মতো উচ্চারিত হবে, থ, ত থ, মথ ইজ নট দ্য মথ ইন মাদার। সো এখানে মাদারে কিন্তু আবার আমরা মাথার বলি না, মাথার বলি না, মাদার, তখন দয়ের উচ্চারণ চলে আসে। সো এটা বলছে এই বানানটা একই রকম হইলেও এটা কিন্তু মাদারে যে আবার মাথার হবে না, ঠিক আছে, তখন কিন্তু আবার চেঞ্জ হয়ে উচ্চারণটা হয়ে যাচ্ছে মাদার। সেটাই বোঝাচ্ছে যে এমওটিএইচ এটা যদিও শুনতে মথ শোনায়, বাট মাদারের সাথে যখন এটা যুক্ত হয়ে যায় বানানের মধ্যে, তখন এটা আবার মথ শোনাবে না, এটা হয়ে যাবে মাদার। তারপরে দেখেন নিচে, নর বোথ ইন বোদার বা বদার, ঠিক আছে, ওই যে মানে বিরক্ত করার যে একটা ব্যাপার থাকে না, তাই না, ওই 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 ব্যাপারটার একটা ব্যাপার এখানে আসছে, মানে অর্থ বোদার বলতে আমরা বিরক্তি বুঝতে পারি। সো বোথ মানে কি উভয়ে, তাই না, বাংলাটা উভয়ে, এবং উচ্চারণটা দেখেন বোথ, ব বয়ৌকার থ, বোথ। আর এখানে কিন্তু বোদার, নট বোথার, ঠিক আছে, ইটস ইটস কল্ড বোদার। সো এই সেম জিনিস দেখেন বিওটিএইচ এটা একা একা থাকলে বোথ উচ্চারিত হচ্ছে, কিন্তু এই যে বোদারের মধ্যে আবার বিওটিএইচ আসলে বোথ উচ্চারণ হচ্ছে না, তখন আবার বোদার হয়ে যাচ্ছে, দয়ের উচ্চারণ চলে আসছে। নর ব্রথ, এই যে ব্রথ, এই ব্রথের কথা আবার বলছে দেখেন, এই সেম জিনিস ব্রথটা আবার যদি আবার আপনি ব্রাদারের মধ্যে নিয়ে যান, তখন আবার কি উচ্চারিত হচ্ছে, ব্রথ উচ্চারিত হচ্ছে না, ব্রথটা তখন হয়ে যাচ্ছে ব্রাদার, মানে আবার দয়ের উচ্চারণ চলে আসছে, ব্রাদার, ঠিক আছে। সো এইটাই বোঝানোর চেষ্টা করছে এখানে, আমরা যেন এই উচ্চারণগুলোর দিকে একটু খেয়াল রাখি, ওকে। এই ব্রথ মানে হচ্ছে আমরা ঝোল টাইপের এগুলো বোঝাইতে পারি, বা আমরা এখানে ব্রথ না বলে ব্রথও বলে অনেকে, ব্রথ মানে এটা যেমন বুথ বললাম, সো সেরকম এটা ব্রথ বলে অনেকে, উপরেরটা যেমন মথ বলেছি সেরকম, ওকে, ইটস ওকে। তারপরে আমরা নিচে আসি, অ্যান্ড হেয়ার ইজ নট আ ম্যাচ ফর দেয়ার, মানে এই যে দেখেন হিয়া দেয়া, এটার আসল উচ্চারণ কি, হিয়া, হিয়া হয় রস্বই অন্তস্তয়ে আঁকা, ঠিক আছে, হিয়া ইজ নট ম্যাচ ফর দেয়া, এটার উচ্চারণ আমার কি দেয়া, দয় এইকার অন্তস্তয়ে আকার, দেয়া, বোঝা গেছে। সো এটাই বোঝাচ্ছে যে এই হিয়ার এটার উচ্চারণ দেয়া, এটার সাথে উচ্চারণের সাথে কিন্তু একটু তফাৎ আছে, কিন্তু বানানের দিকে দেখেন এইচ ই আর ই, এইখানেও দেখেন এইচ ই আর ই আছে কিন্তু, বাট জাস্ট আরেকটা ওয়ার্ডের সাথে যুক্ত হতে এটার কি হয়ে গেছে, উচ্চারণটা চেঞ্জ হয়ে গেছে, এইটাই বোঝাচ্ছে, হ্যাঁ। নর ডিয়ার অ্যান্ড ফেয়ার ফর বিয়ার অ্যান্ড ফেয়ার, ঠিক আছে, এই যে দেখেন
এই ২ টার কথা বলছে এখানে। ডিয়ার মানে কি আমরা? ডিয়ার মানে আমরা জানি যে প্রিয় কোনো কিছু বা প্রিয় এটা বোঝাচ্ছি, তাই না? সো এই ব্যাপারটাই কিন্তু এখানে বলেছে। আর বেয়ার মানে কি? এই যে ফেয়ার মানে এখানেও আমরা যদি এই যে ফেয়ার এই উচ্চারণটা করি, তখন আমরা কিন্তু এই ডিয়ার আর ফিয়ার এর মধ্যে একই জিনিস পাবো এবং এটা দিয়ে আমরা ভয় বুঝাবো। কি বুঝাবো? ভয়। ফিয়ার বলতে ভয় বুঝাবো। ঠিক আছে? সো ফিয়ার অ্যান্ড ডিয়ার এই ২ টা কিন্তু একই রকম উচ্চারণ হইছে। হ্যাঁ? আর যখনই আমরা এই যে পরেরটাতে আসবো, এখানে দেখেন BAR আছে না? একই রকম বানান। EAR এখানে দেখেন EAR এই যে পেয়ার আছে না? এখানে দেখেন ER কিন্তু এগুলোর উচ্চারণ আবার কেমন হয়ে যাবে? বেয়ার। এইকার যুক্ত হয়ে যাবে। কি হবে? এইকার। আর ওগুলোতে কি ছিল? রস্বইকার। ঠিক আছে? যেমন দেখেন এইটা কি? ডিয়ার। ডয় হ্রস্ব ই অন্তস্থ অয় আকার র ডিয়ার। তারপরে ফিয়ার। ফয় হ্রস্ব ই অন্তস্থ অয় আকার র ফিয়ার। কিন্তু এইখানে আবার দেখেন একই রকম বানান বাট এটা হয়ে যাবে এইকার দিয়ে। যেমন বেয়ার। বয়ে এইকার অন্তস্থ অয় আকার র বেয়ার। এটা দেখেন ফেয়ার। বয়ে এইকার অন্তস্থ অয় আকার র। ঠিক আছে? এটাকে আবার ফিয়ার বলার দরকার নেই। ওকে? সো এই হলো তফাৎ। আশা করি এটাও বুঝতে পেরেছেন। অ্যান্ড দেন দেয়ার্স ডোজ অ্যান্ড রোজ অ্যান্ড লুজ। ঠিক আছে? এই ৩ টা ওয়ার্ড কিন্তু প্রায় একই রকমই শোনাচ্ছে, তাই না? একই রকমই কিন্তু এগুলো আমরা শোনাচ্ছে এবং এগুলার বানান যদি আপনি দেখেন খুব বেশি কিন্তু চেঞ্জ নাই। সামনের একটা অক্ষর শুধু চেঞ্জ। কিন্তু বাকিগুলা কিন্তু OSE সবগুলো কিন্তু একই রকম হয়ে আছে, তাই না? সো এগুলার উচ্চারণটা কি হচ্ছে? এটা কি? ডোজ। এটা কি? রোজ। এটা লোজ হয় না কিন্তু লুজ, লুজ। ওকে? কিরকম একটা তফাৎ হয়ে গেছে। আবার দেখেন জাস্ট লুক দেম আপ। এই উপরেরগুলোকে একটু দেখো। অ্যান্ড গুজ অ্যান্ড চুজ। এবার এইখানে নিচে আবার দেখেন গুজ এবং চুজ এই ২ টা আবার উচ্চারণ একই রকম। বাট বানানটা কিন্তু আবার আলাদা। দেখেন উপরে যেরকম ছিল OSE আর নিচের এই ২ টাতে আবার ডাবল OSE লেখা আছে, তাই না? ডাবল OSE লেখা রয়েছে। সো এইটা আমাদেরকে বুঝতে হবে যে বানানের জন্য তফাৎটা চলে আসে। আবার বানানের জন্য অনেক সময় কি হয়? দেখা যাচ্ছে উচ্চারণটাও চেঞ্জ হয়ে যায়। তো গুজ মানে আমরা কি জানি? আমরা জানি যে হাঁস, ঠিক আছে? যে মহিলা হাঁস এটা বলতে পারি আমরা আরকি। আর চুজ মানে আপনি পছন্দ করার ব্যাপারটা বা সিলেকশন করার যে ব্যাপারটা সেটা আমরা বুঝবো। ঠিক আছে? সো এই তো গেল এখানকার এই ২ লাইন। এবার আমরা পরের ২ লাইনে আসি। ড্রেডফুল ল্যাঙ্গুয়েজ মানে ওই যে ভয়ঙ্কর। ড্রেডফুল মানে কি? ভয়ঙ্কর। এই ল্যাঙ্গুয়েজগুলো ভয়ঙ্কর। মানে কবি এখানে মাঝে মধ্যেই বলছে যে কি ভয়ঙ্কর এই ভাষাগুলো, হ্যাঁ? তারপর বলছে হোয়াই সেক্স অ্যালাইভ তাহলে কেন এগুলো আসলে মানে আমাদের এত কষ্ট করে মানে এগুলো শিখতে হচ্ছে বা এগুলো থেকে আমাকে বাঁচাও। মানে মনে হয় না অনেক সময় বলি না নিজে হায় এত কঠিন কি ঝামেলার মধ্যে এসে পড়লাম, আল্লাহ আমাকে এখান থেকে বাঁচাও। এই টাইপের একটা অর্থ এই পুরো লাইনে মানে উনি প্রকাশ করার চেষ্টা করেছেন। ঠিক আছে? তারপরে দেখেন আই উড এই যে অ্যাপোস্ট্রফি ডি যখন থাকবে এটা মনে করবেন উড লেখা আছে। ঠিক আছে? আইড লার্নড টু স্পিক ইট হোয়েন আই ওয়াজ 5 আমি এগুলা বলা শিখেছিলাম কখন? যখন আমার বয়স ছিল ৫ বছর। ঠিক আছে? ক্লাস 5 এ পড়তাম এরকম না কিন্তু বয়স ৫ বছর ছিল সেটা বোঝাচ্ছে। হ্যাঁ? তারপর দেখেন অ্যান্ড ইয়েট টু রাইট ইট দ্য মোর আই ট্রাইড এখন বর্তমানে আমি এটা কি করি? লিখতে গেলে আমি যতই চেষ্টা করি না কেন I had not learned it at 55 মানে আমার যে এখন 55 বছর মানে ৫৫ বছর বয়স হয়ে গেছে তারপরে আমি মনে করি আমার মনে হয় যে আমি এখনো এগুলো শিখতে পারি নাই। যে কি ভয়ঙ্কর একটা ভাষা। হ্যাঁ? কি ভয়ঙ্কর এর ভেতরে বিশৃঙ্খলা। তো এই ছিল পুরো কবিতাটা। জাস্ট উচ্চারণের উপরেই বেস করে এটা কিন্তু উনি লিখেছেন এবং আ খুব সুন্দর করে বেশ কয়েকটা জায়গায় তিনি বেশ কয়েকটি ওয়ার্ড ব্যবহার করেছেন, যেগুলোর উচ্চারণটা আসলেই খুবই বিশৃঙ্খল, মনে রাখা খুবই কঠিন। সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আবারও সমস্যা হয়, পুনরায় ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের সমস্যাগুলো দূর হয়ে যাবে। সো এটা নিয়ে টেনশন নাই। আপনারা এটা আপনাদের যদি ওই যে গ্রামার বুক থাকে, সেখানে কিন্তু আপনারা এটা এটার উপরে যে কোয়েশ্চেনস গুলো হবে আপনাদের আসলে মূল পরীক্ষাতে, সেই কোয়েশ্চেনস গুলো এই কবিতার উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেগুলো ভালোভাবে আপনারা প্র্যাকটিস করে নিবেন। ওকে? সো সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।